নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত। আলোচনা হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে 2026 সালের এপ্রিল মাস মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। হ্যাঁ, অনেকের প্রশ্ন থাকে তো যে আমার শরীরটা কেমন থাকবে, আমার সঞ্চয় কেমন থাকবে, ব্যাংক ব্যালেন্স কেমন হবে, আমাদের বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ কেমন হবে। যোগাযোগের ব্যাপারটা অনেকে হয়তো ভাবেন কি আর যোগাযোগ, আপনি জানেন না যে যোগাযোগ এমন একটা জিনিস আপনার জীবনকে বিরাট পরিবর্তন করিয়ে দিতে পারে। যাই হোক, যোগাযোগ কেমন থাকবে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য, পঠন পাঠন, মায়ের বাবার শরীর স্বাস্থ্য, গাড়ি বাড়ি যানবাহন ক্রয় বিক্রয় হবে কি না। আপনাদের প্রশ্ন থাকবে আমার সাফল্য কতটা আমার কাছে ধরা দেবে, আমি তো বহু চেষ্টা করছি পারছি না। সাফল্যটা কেমন আসবে, আমার বিবাহ হবে কি না, ব্যবসাটা করেছি সেই ব্যবসাটা দাঁড় করাতে পারবো কি না, প্রশ্ন আছে। দাম্পত্যে কলহ চলছে, সেটা মেটার আশা আছে কিনা, বা দাম্পত্যে কোনো বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে কিনা, হাজারো প্রশ্ন। কর্মপ্রাপ্তির পেছনে ছুটছেন অনেকে, লক্ষ লক্ষ বেকার। মকর রাশির জাতক, কর্ম পাবো কিনা, বা আমি যে কাজটা করছি আমার কাজটা চলে যাবে কিনা। অবশ্যই বিষয়গুলো জানার। আমার উপার্জনটা ঠিকঠাক থাকবে না, সেটাও কমে যাবে কি বেড়ে যাবে, কি কোনো প্রাপ্তি আছে কিনা, আমি হঠাৎ কিছু পাবো কি না, আমার কোনো হঠাৎ অ্যাক্সিডেন্ট আছে কি না, রক্তপাত আছে কি না, অনেক প্রশ্ন। সবগুলো প্রশ্নের কয়েক মিনিটের মধ্যে আপনি একটা ধারণা পাবেন। হ্যাঁ, 100% মিলবে এ কথা ঠিক নয়, কিন্তু বেশ কিছুটা আপনার সাথে মিল পাবেন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, গ্রহচক্র যেভাবে চলছে সেই অনুসারে আপনাকে ফলদান করবেন। এবারে আপনার জন্মকুণ্ডলিতে যদি এই গ্রহগণের অবস্থান নেহাত একদম বিরাট পার্থক্যে থাকে তাইলে আলাদা কথা, না হলে বেশ কিছুটা যদি থাকে ভালো, তাহলে ভালো ফলগুলো আপনার ক্ষেত্রে বেশি ঘটবে। যদি খারাপ থাকে খারাপ ফলগুলোই ঘটবে। তাহলে আলোচনা দু ধরনেরই হবে, ভালোও হবে খারাপও হবে। কাউকে ভয় দেখানোও নয়, কাউকে পাইয়ে দেওয়া আপনি কোটিপতি হয়ে যাবেন সেও বিষয় নয়, যেটা ঘটবে সেটাই হচ্ছে আলোচনা। যাই হোক, মকর লিখে রেখেছি, অধিপতি শনি 1 নম্বর ঘর, এর অধিপতি তৃতীয়। আমরা এখান থেকে শরীর স্বাস্থ্য মন মানসিকতা আলোচনা করি। ষষ্ঠে কিন্তু কোনো গ্রহ নেই, 20 তারিখের পর বৃহস্পতি বসে আছেন আপনার ষষ্ঠে। হ্যাঁ, ষষ্ঠে বৃহস্পতি যখন ষষ্ঠে থাকবেন সেখানে কিন্তু খুব একটা খারাপ ফল দেন না। দেখুন, শুভগ্রহ তো, তবু ষষ্ঠে গেলে তার তো একটা ব্যাপার আছে, যেহেতু তিনি দ্বাদশপতি এবং তৃতীয়পতি হয়ে ষষ্ঠে যাচ্ছেন, নিজ ভঙ্গ রাজযোগে থাকছেন। সুতরাং বিরাট কিছু ভয়ের নেই, কেবলমাত্র একটু মেদ সংক্রান্ত হজম সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা আপনাদের কর্তব্য। হার্টের কিঞ্চিত, তবুও বলবো না, যেহেতু তিনি নিজভঙ্গ রাজযোগে আছেন, আমি ওখানে গেলে আলোচনা করব ষষ্ঠ জায়গাটা মূলত। যাই হোক, শরীর স্বাস্থ্য এক প্রকার ভালোই যাচ্ছে। দ্বিতীয় ঘরে রাহু বসে আছেন, তার দ্বিতীয় ঘরে রাহু মানে এই জায়গায় আপনাকে ভাবতে হবে আপনার একটু খাওয়ার দাওয়ার কিন্তু উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা আছে। বাক্যকে সংযত করতে হবে। রাহু বসে থাকলে মুখ দিয়ে বাজে বাজে কথা বের করে দেয়, অপ্রিয় কথা, ভালো লাগবে না মানুষের কাছে। বাক্যটাকে সংযত করতে হবে আপনাকে। সঞ্চয়, হঠাৎ কিছু পাইয়ে দিতে পারেন রাহু। আবার রাহু যাদের জন্মকুণ্ডলিতে খারাপ আছে, হঠাৎ কিছু ব্যয় করিয়ে দিতে পারে, ক্ষতি করিয়ে দিতে পারে। তবে শক্তিশালী অবস্থা, এইখানে জন্মকুণ্ডলীর প্রয়োজন আছে। আপনার সেকেন্ড হাউসে শক্তিশালী অবস্থায় আছেন রাহু এই মুহূর্তে। শক্তিশালী বলতে বায়ু তত্ত্বের কারক গ্রহ হচ্ছেন রাহু, তিনি বায়ু তত্ত্বে আছেন এবং তিনি তার নিজস্ব নক্ষত্রে বসে আছেন, অতএব পূর্ণ শক্তিশালী। এই জায়গায় কুণ্ডলীর প্রয়োজন। আপনার কুণ্ডলিতে রাহু যদি ভালো অবস্থানে থাকেন, এই সময় কিন্তু আপনি একটা ভালো অর্থপ্রাপ্তি যোগ আপনার আছে। আবার এই জায়গায় রাহু যদি আপনার অষ্টম দ্বাদশ ইত্যাদি জায়গায় থেকে থাকেন, তাইলে কিন্তু আপনার অর্থ ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। অতএব আপনার কুণ্ডলী এখানে বিরাট একটা উত্তর দেবে। তবে 11 তারিখ পর্যন্ত রাহুর সাথে আপনার ভাগ্য এবং ষষ্ঠপতি গিয়ে বুধ বসে আছেন। সুতরাং একটা অবশ্যই খরচ ইঙ্গিত রাখে, এটা ঠিক। যাই হোক, আবার ভাগ্যের দ্বারা বিরাট প্রাপ্তিযোগও ঘটতে পারে আপনার ক্ষেত্রে।
ষষ্ঠ হিসেবে গিয়ে যেরকম তিনি দ্বিতীয় বসছেন, একটা ঋণের সাথে সম্পর্ক করছেন, সেরকম ভাগ্যের অধিপতি গিয়ে বসছেন, বুধ দু জায়গার অধিপতি। তাহলে ভাগ্যের সহায়তায়, অর্থাৎ বুধ রাহু যাদের ভালো আছে, এই সময় একটা হঠাৎ কিছু পেয়ে যাওয়ার সম্ভাবনা, বড় অ্যামাউন্ট পেয়ে যাওয়ার সম্ভাবনা, আটকে থাকা অর্থ চলে আসতে পারে, অনেক কিছু প্রাপ্তি ঘটতে পারে, সঞ্চয়টা বৃদ্ধি হবে আপনার। যাই হোক, এবার তৃতীয় ঘরে একটা চতুর্গ্রহ যোগ তৈরি হচ্ছে, তবে সেটা মাত্র 4-5 দিনের জন্য। কিন্তু তৃতীয় ঘরে আপনার দেখা যাচ্ছে জোড়া 20 যোগ তৈরি হচ্ছে, কারণ 15 তারিখ পর্যন্ত রবি অবস্থান করার সুবাদে শনি রবিতে একটা 20 যোগ, যদিও তারা পিতা পুত্র, তথাপি একটা 20 যোগ এখানে কিন্তু দেখা যাবে। বাবার সাথে সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এই জায়গায় সাবধান। আর দ্বিতীয়ত যেটা দেখতে পাচ্ছি, আপনার শনি মঙ্গলে একটা 20 যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ মঙ্গল হচ্ছে আপনার উপার্জনপতি এবং চতুর্থপতি হয়ে তৃতীয়। পারিবারিক ক্ষেত্রে উপার্জন সংক্রান্ত বিষয় নিয়ে একটা মতদ্বন্দ্বিতা, সেখান থেকে একটা 20 যোগ। তাহলে আবার চতুর্গ্রহ যোগের ভালোটা কখন পাবেন, এটাও তো প্রশ্ন না। 11 তারিখ বুধ চলে যাচ্ছেন তৃতীয়। আচ্ছা, এবার তৃতীয় যাওয়ার ফলে একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে ওই জায়গাটায়। এই বুধাদিত্য যোগ, বুধ গেলেন কোত্থেকে, নবম থেকে, ষষ্ঠ থেকে গিয়ে বুধ ঢুকলেন, আর সেখানে শনি মঙ্গল আছেন, রবিও বসে আছেন। রবি হচ্ছেন আপনার অষ্টমপতি। এই যে কোনো দূরবর্তী কানেকশান, পরিবারের মধ্যে কোনো একজন কোনো কোম্পানির কাজে, কোনো উত্তরাধিকার সূত্রে কিছু একটা প্রাপ্তির ঘটনা আসতে পারে। এর জোর গলায় বলছি এই কারণে, এই রবি আবার যখন চতুর্গ্রহ ভঙ্গ করে তিনি আপনার চতুর্থে গিয়ে উচ্চ হয়ে যাবেন, তখন এই প্রাপ্তির যোগাযোগটা যে হয়েছিল, এখান থেকে যোগাযোগও বিবেচনা করা হয় তৃতীয় ঘর থেকে, সেই যোগাযোগটা যে হয়েছিল, যোগাযোগের পর দেখা যাচ্ছে একটা প্রাপ্তি যোগে দাঁড়িয়ে যাবে। কে না, দূরবর্তী জায়গা থেকে একটা প্রাপ্তি, গুপ্ত পথে প্রাপ্তি, মৃত ব্যক্তি থেকে প্রাপ্তি। কার ঘটবে? আপনার নয়, আপনার পরিবারের। আপনার মা কিছু সম্পদ পেয়ে যেতে পারেন, হয়তো মায়ের বাবার বাড়ির সম্পদ ভাগাভাগি হওয়ার ব্যাপারটা আটকে ছিল, আলোচনা চলছিল, আলোচনা হতে হতে সেটা প্রাপ্তির জায়গা ঘটে যাবে। কবে সেটা? 15 তারিখের পর। কিছুটা উন্নতি ঘটার সম্ভাবনা। অষ্টম স্থল, যদিও মারক ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশীল হয়ে যাচ্ছেন, এই ঘটনার সুবাদে আপনার আবার কিছু ঘটনা দেখা যাবে, পারিবারিক একটু সম্মানহানি ঘটাতে পারে। তবে রবি উচ্চ হচ্ছেন, তবে রবি উচ্চ মানে কি, তিনি শক্তিশালী হচ্ছেন, কিছুটা পারিবারিকভাবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে, সেটাও ভাবতে হবে আপনাকে। যদিও সেই ক্ষয়ক্ষতিটা আপাতত পঞ্চমপতি শুক্র যেখানে থাকার সুবাদে ক্ষয়ক্ষতিটা আটকাবেন, কিন্তু এখানে একটা দারিদ্র যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ পরিবারের মধ্যে আবার দারিদ্র যোগ, একটা আর্থিক অনটন যে কোনো কারণে। কতদিন? 15 থেকে 20 তারিখ তৈরি হবে। সেই 20 তারিখের পর তিনি আবার চলে যাচ্ছেন পঞ্চমে, অর্থাৎ আপনার পঞ্চমপতি পঞ্চমে যখন চলে যাবেন, তখন কিন্তু আপনার একটা বিরাট প্রতিষ্ঠা। পঠন পাঠনে যারা আছেন স্নাতক স্তর পর্যন্ত, 15 থেকে 20 তারিখ পর্যন্ত কিছুটা সমস্যা অনুভব করবেন। পঠন পাঠনের দৈন্যতা আসবে, পারবেন না, অসুবিধা বোধ হবে। যারা কোনো কারণে ভর্তি হতে চাইছেন, সেক্ষেত্রেও আপনার প্রিয় বিদ্যালয়টি খুঁজে পাবেন না, প্রিয় সাবজেক্টটি খুঁজে পাবেন না। 4-5 দিনের ব্যাপার, তারপর কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তাইলে এই 4-5 দিন সময়টাকে আমাকে যে কোনোভাবে অতিবাহিত করতে হবে, বা 7 বার ভেবে কাজটা করতে হবে। যানবাহন কেনার ক্ষেত্রে আমি বলবো না, যতই রবি উচ্চ হন না কেন, একটু সামলে যান। প্রপার্টি তো অলরেডি ধ্বংস হতে পারে, যানবাহন কিছুটা ধ্বংস হতে পারে, কিন্তু যারা কোম্পানিতে কাজ করেন তাদের লাভবান যোগ, যারা বিদেশে কাজ করেন তাদের লাভবান যোগ, বিদেশ থেকে কিছু টাকা পয়সা আসতে পারে। বিভিন্ন কোম্পানিতে অনেকে টাকা রেখেছেন, সেখান থেকে কিছু টাকা পয়সা আসার সম্ভাবনা আছে। এবারে পঞ্চম, সাফল্য, প্রেম, উচ্চশিক্ষা, এগুলো আমরা আলোচনা করি। অর্থাৎ তার অধিপতি শুক্র 20 তারিখের পর নিজ ঘরে যাচ্ছেন, সুতরাং প্রেমের ক্ষেত্র অতীব শুভ। মিষ্টিমধুর প্রেম পেতে চলেছেন 20 তারিখের পর থেকে। সাফল্য, প্রতিষ্ঠা পাবেন আপনি, সেই সুযোগ আপনার সামনে আসবে। উচ্চশিক্ষায় যথেষ্ট সফলতা যোগ, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। কর্ম যারা করছেন,
তাদের একটা বিরাট প্রতিষ্ঠা প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। দীর্ঘদিন কর্ম করছেন, প্রমোশন হচ্ছে না, স্যালারি বৃদ্ধি হচ্ছে না, এই সময়টা আপনাদের জন্য খুব ভালো ফল পাবেন আপনি। ষষ্ঠে বৃহস্পতি ভালো ফল দেন না, তবু তিনি শুভগ্রহ, খারাপ করতে চান না। সেই কারণে কিছুটা যে মেয়েদের এইসব নিয়ে রোগ ব্যাধির কথা বলেছিলাম ওগুলো থাকতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, উনি আপনার দ্বাদশপতি এবং তৃতীয়পতি হয়ে যেহেতু নিজ ভঙ্গ রাজযোগে আছেন, কিছুটা ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা আছে, কিছুটা দেখা যাবে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে, আইনি লিটিগেশন থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। আর যাদের নেহাত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খারাপ অবস্থায় আছে তাদের কিন্তু এগুলো উল্টো জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা গেল আপনি রোগগ্রস্ত হলেন, আপনি মানি মোকদ্দমায় জড়িয়ে পড়লেন, গুরুজনদের সাথে একটা মনোমালিন্য তৈরি হলো, এগুলো ঘটতে পারে। তবে এক্ষেত্রে বৃহস্পতি কিন্তু গোচরে আপনাকে ভালো ফল দিতে চাইছেন। আপনার কুণ্ডলী কী আছে সেটা আপনাকে একটু বুঝে নেওয়ার দরকার আছে। দুটো ক্ষেত্র দেখলাম খুব কুণ্ডলীটাকে নির্ভর করছে, একটা হচ্ছে দ্বিতীয় ঘর, একটা হচ্ছে ষষ্ঠ ঘর। কুণ্ডলীটা বিচার করার প্রয়োজন আছে, কারণ বৃহস্পতির মতো গ্রহ তিনি যদি প্রকৃত অশুভ থেকে থাকেন তাইলে এই সময় কিন্তু সমস্যা। অনেক দিন দেখবেন ঋণ খুঁজে পাচ্ছেন না, ঋণ দেবে ব্যাংক দিচ্ছে না। তো বৃহস্পতি যদি আপনার ভালো আছে, বর্তমান গোচরের যা অবস্থা, ঋণ পেয়ে যাবেন আপনি, বড় একটা ঋণ পাওয়ার সম্ভাবনা এগুলো থাকছে। শত্রু অবশ্যই অবদমিত হবে আপনার, কিন্তু কখন হবে? আপনার কুণ্ডলিতে বৃহস্পতিটা একটু ভালো থাকলেই হবে, কারণ কিন্তু বিপরীত রাজযোগে আছেন, বৃহস্পতি বিপরীত রাজযোগে আছেন, সুতরাং ভালো ফল দিতে চাইছেন। কিন্তু আপনার কুণ্ডলিতে নেওয়ার ক্ষমতা আছে কিনা বিবেচ্য সেটা। এবারে সপ্তম স্থলের অধিপতি চন্দ্র, চন্দ্রকে আপনার রাশিতে ধরে নিয়েই আলোচনা। সাধারণত দেখা যায় এই ক্ষেত্রে একটু সমস্যাবহুল জায়গা। মকরে চন্দ্র খুব একটা ভালো ফল দেন না, কিন্তু প্রকৃতপক্ষে চন্দ্র তো 54 ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন। সেই ক্ষেত্রে দেখা যায় মকর চেষ্টা করে স্ত্রীর সাথে একটা বা পার্টনার স্বামীর সাথে একটা অ্যাডজাস্টমেন্ট রাখা। হ্যাঁ, পার্টনারের যদি নেহাত কুণ্ডলী খারাপ থাকে কিছু করার নেই, উনি কিন্তু চেষ্টা করেন বা আপনি চেষ্টা করেন। এবারে অষ্টমে কেতু, খুব গুরুত্বপূর্ণ জায়গা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। অষ্টমপতি চতুর্থে, অষ্টমে কেতু। যারা তন্ত্র গুপ্তবিদ্যা নিয়ে চর্চা করেন তাদের ক্ষেত্রে ভালো, খুব সময় ভালো, আপনি এখানে পারবেন, সাকসেস পাবেন। না হলে কিন্তু যারা এই চর্চার বাইরে আছেন মিলিয়ে নেবেন, আপনি তন্ত্রের দ্বারা আক্রান্ত হবেন বা আপনার পুরো পরিবার গভীরভাবে কঠিনভাবে তন্ত্র আক্রান্ত হবে। অর্থাৎ পরিবার বলতে কি সবাইকে একসাথে করবে না, কি হয় জানেন, কিছু কিছু জিনিস আছে আপনার মানে যে ঘরময় আঙিনার মধ্যে এমনভাবে প্রয়োগ করা হয় সেই বাড়িতে একটা উচ্ছন্ন প্রক্রিয়া তৈরি করে দেবে। পরিবারের সদস্যগণ কেউ কাউকে মানতে পারবেন না, একে অপরের সাথে ঝগড়া, কেউ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কার শারীরিক অবনতি ঘটছে, এইরকম ঘটনা। মানে এক প্রকার সেটাকে বলবে কীরকম উচ্ছন্ন প্রকৃতি তৈরি করে দেবে। অষ্টমে কেতু বসে আছে, এটা কিন্তু চলছে আপনাদের, খুব ভালো করে বিষয়টাকে মাথায় রাখবেন। ভাগ্যপতি দ্বিতীয় আছেন, নবমপতি দ্বিতীয়, ভাগ্য আপনাকে অর্থ দিতে চাইছে। আপনি যদি আপনার বাক্যটাকে সুমিষ্ট করেন, ব্যবহারটাকে সুমিষ্ট করেন, বুদ্ধিটাকে ঠিকঠাক পরিচালিত করেন, কারণ বুধ হচ্ছে বাক্য বুদ্ধি ইত্যাদির কারক গ্রহ, তাইলে কিন্তু আপনার সঞ্চয় যোগ ভালো হবে, ভাগ্য সহায়তা করছে। দশম স্থল কর্মের অধিপতি হচ্ছেন শুক্র কিন্তু পঞ্চমে। অর্থাৎ বলছিলাম যে কর্মের প্রতিষ্ঠা প্রাপ্তি, কর্মের শ্রীবৃদ্ধি, কর্মের উন্নতি, ট্রান্সফার হতে পারছেন না দীর্ঘদিন মনের মতো জায়গায়, অবশ্যই একটা সম্ভাবনা। দ্বাদশপতি যেহেতু তিনি ষষ্ঠে বসে গেছেন বিপরীত রাজযোগে, সেখান থেকে একটা হেল্প পাবেন। প্লাস কর্মপতি তিনিও তার নিজের ঘরে প্রতিষ্ঠার জায়গায়, সুতরাং সফল হবেন। একাদশপতি মঙ্গল, তিনি কিন্তু তৃতীয় 20 যোগে, তাহলে কি উপার্জন হবে না? যারা তথ্য প্রযুক্তি যোগাযোগমূলক কাজের সাথে যুক্ত, ভূমি জাতীয় কাজের সাথে যুক্ত, গৃহ নির্মাণ জাতীয় কাজের সাথে যুক্ত, তারা অবশ্যই লাভবান হবে। অন্যথায় কিঞ্চিত সমস্যা। তবে সর্বক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে একটা 20 যোগ, কারণ উপার্জন প্রতি 20 যোগে আক্রান্ত হওয়ার সুবাদে আশানুরূপ উপার্জনটা হবে না।
আশানুরূপ লাভ পাবেন না, কিন্তু লাভ যোগ আছে। এবারে দ্বাদশপতি ষষ্ঠে, বিপরীত রাজযোগ আগে বললাম। যারা বিদেশে যেতে চাইছেন, আইনি জটিলতায় আটকে আছে, তাদের ক্ষেত্রে শুভ। যারা হাসপাতাল নিয়ে, আইন নিয়ে কারবার করছেন, তাদের ক্ষেত্রে ভালো সময়টা। প্রশাসন ক্ষেত্রে ভালো। যারা আধ্যাত্মিকতায় আছেন, তাদের ক্ষেত্রে ভালো, যথেষ্ট ভালো সময়। সুতরাং সময়টাকে কাজে লাগাতে হবে। যাই হোক, আমি একটা জিনিস বুঝতে পারছি, ধনুরাশির ঢাইয়া চলছে, ঢাইয়ার মধ্যেও যথেষ্ট শুভ সময় অপেক্ষা করে আছে। অতএব ভাগ্যযুক্ত কর্মসমান ফল, সুতরাং এটাকে কাজে লাগাতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে, এই রবি হচ্ছে মূল ফ্যাক্টর একটা, আর রাহু হচ্ছে একটা মূল ফ্যাক্টর এই জায়গায়, কিন্তু আমি দেখলাম। সুতরাং রবি রাহুকে একটু ঠিক করে নেওয়ার দরকার আছে। এবারে আপনাদের নির্দিষ্টভাবে আমার অনেক ভিডিওতে দেওয়া আছে কিভাবে রাহুকে ঠিক করবেন, কিভাবে রবিকে ঠিক করবেন। আমার স্তোত্র করা আছে, পাঠ, সূর্যার্ঘ্য দেওয়ার মন্ত্র জপ করা আছে, একটু করে দেখতে পারেন। রবি যেহেতু আপনার চতুর্থে তুঙ্গাবস্থা প্রাপ্ত হচ্ছেন, খুব শুভ ফল দিতে পারেন আপনাকে। রবিকে আপাতত ঠিক করুন, কিচ্ছু করার দরকার নেই। যখন ঘুম থেকে উঠে স্নান করতে পারলে ভালো, যদি না পারেন যখনই স্নান করবেন তামার পাত্রে লাল ফুল জল নেবেন। বিশেষ কিছু দরকার নেই, কারণ আপনারা গৃহী মানুষ, এতটা পারবেন না। জল নিয়ে স্নানের পর শুদ্ধ বস্ত্রে সূর্যের দিকে মুখ করে ওম নমঃ বিবস্বতে ব্রাহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রী সূচয়ে সবিত্রী কর্মদায়িনে ইদমর্ঘম নমো শ্রী সূর্যায় নমঃ। এই সূর্য সহস্রাংশু তেজ রাশি জগৎপতে অনুকম্পায় ইমাং ভক্তিয়া গৃহাণার্ঘ্যং দিবাকরম। এই বলে অর্ঘ্যটি প্রদান করুন। যেখানে যে স্নান করছেন সেই জায়গায় একটু সূর্যের দিকে মুখ করে ঈশান কোণের দিকে জলটি ফেলুন, পায়ে যেন না পড়ে, ছিটকে এসে নুয়ে ফেলবেন। তারপর দুহাত জোর করে সূর্যের দিকে মুখ করে প্রণাম মন্ত্র বলুন। এই সূর্য জবা কুসুম শঙ্কাশম কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এই মন্ত্র বলে আপনি প্রণাম জানান। দেখুন, রবি হচ্ছে গ্রহগণের মধ্যে রাজা। রবির ছটায় সব কিছু জাগরিত হয়। এক কথায় আত্মার কারক গ্রহ। মানুষের কাছে গ্রহণযোগ্যতা কতটা হবে রবির দ্বারাই সেটা চিহ্নিত করা যায়। আপনার গতি প্রকৃতি কেমন হবে রবি ঠিক করে দেয়। সুতরাং রবিকে যদি ঠিক করতে পারেন সুফল পাবেনই পাবেন। যাই হোক, আলোচনা মোটামুটি সংক্ষেপে করলাম। যদি আলোচনা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কী ধরনের আলোচনা চাইছেন, কারণ আমার এখানে খুব ভালো ভালো যোগের আলোচনা হয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, দেখবেন পরে উপকার পাবেন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।